তো দেখ, জীববিজ্ঞান ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, যেগুলো কতগুলো সাব ইউনিট আছে, যার মধ্যে প্রথম সাব ইউনিট হচ্ছে কি উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। তো আজকে আমরা চেষ্টা করবো এই পুরো চ্যাপ্টারটা কভার করার, মানে পুরো অংশটাকে কভার করার। এরপরেই তোদের চলে আসবে হরমোন, উদ্ভিদ হরমোন, এবং তারপরে এসে প্রাণী হরমোন। তো এই সংবেদনশীল সাড়া প্রদান এটা হয়তো একদিনে কমপ্লিট নাও হতে পারে, কিন্তু যতটা ম্যাক্সিমাম হয় আজকে করা দিয়ে চেষ্টা করছি। তো দেখ, এই উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান এটা বুঝতে গেলে আমাদেরকে সবার প্রথমে বুঝতে হবে সংবেদনশীলতা সাড়া প্রদান জিনিসটা কি। একটা বেসিক একদম ইজি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কারণ পুরো ম্যাটারটা কিন্তু আগে আদলে উদ্ভিদ নয় কিন্তু, হ্যাঁ। এই সংবেদনশীলতা সাড়া প্রদান এটা কিন্তু সমস্ত জীবদেহ এবং সমস্ত জীবদেহ মানে উদ্ভিদ এবং প্রাণী দুটোতেই কিন্তু সঞ্চারিত হয়। তো আমাদের ক্ষেত্রে পার্টিকুলারলি পরিচিত হয় কিনা উদ্ভিদ। তাহলে আগে সাড়া প্রদান এবং আমাদের এই যে উদ্দীপক এই জিনিসটা কি। ধরো সৌম্য এখানে বসে আছে, ঠিক আছে। এবার সৌম্য পিছন থেকে রনিক এরকম করে চিমটি কাটলো পিছন দিক থেকে, কি হবে? কাটতেই পারে, কোনো অন্য অন্য কথা বলতে কোনো সমস্যা নেই। চিমটি কাটলো, তো কি হবে? ওই সৌম্য ঘুরে ঘুরে রনিককে থা করে এক চড় মারবে কানা গড়ায়, ঠিক আছে। তো এই যে ঘটনা ঘটলো, তো এই ঘটনার মধ্যে উদ্দীপক আছে যেটা হচ্ছে স্টিমুলি, এবং কি আছে সেই উদ্দীপকের রেসপেক্টে এই যে সৌম্য একটা কি হয়েছে, একটা সাড়া প্রদান করেছে। তো বেসিক্যালি এখানে আমরা তিনটা জিনিস সমান জানবো। এক হচ্ছে উদ্দীপক, দু নম্বর কি, দু নম্বর হচ্ছে সংবেদনশীলতা, আর তিন নম্বর কি, তিন নম্বর হচ্ছে সাড়া প্রদান। মন দিয়ে বুঝবি ব্যাপারটা। উদ্দীপক মানে হচ্ছে, আমি আগে ডেফিনেশনটা বলি তারপর ব্যাখ্যা যাব। পরিবেশের যেসব পরিবর্তন জীবদেহ দ্বারা শনাক্ত হয় এবং জীবদেহ সেই পরিবর্তনের সাপেক্ষে কি হয়, প্রতিক্রিয়া দেখায় বা সাড়া দেয়, তাদেরকে বলা হয় কি উদ্দীপক। তাহলে পরিবেশের যেসব পরিবর্তন, এবার পরিবেশ বলতে দেখ অবশ্যই অভ্যন্তরীণ পরিবেশ হতে পারে বা বাইরের পরিবেশ হতে পারে, যে কোনো হতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে পরিবর্তনটা ওই জীবটা শনাক্ত করতে পারবে। ধর সৌম্যকে চিমটি কেটেছে, তাই তো। তাহলে চিমটিটা সম্বন্ধে বুঝতে পেরেছে যে আমার আগে নর্মালি পিছন দিকে ব্যথা থাকে নাই, এখন চিমটি কাটার ফলে ব্যথা হয়েছে। তাহলে এই যে পরিবর্তন এটা কিন্তু সৌম্য পুরোপুরি শনাক্ত করতে পারিছে, ঠিক আছে। তাই এই পরিবর্তনটা কি হলো, এই পরিবর্তনটা সৌম্যর কাছে উদ্দীপক, যার রেসপেক্টে সৌম্য কি করেছে, অনেককে থাপ্পড়টা মারিছে, মানে সাড়া দিয়েছে, বুঝা গেল। তাহলে উদ্দীপক আমরা সব কিছুকে বলতে পারবো না, সেই পরিবর্তনগুলোই আমার কাছে উদ্দীপক, যেগুলো জীবদেহ দ্বারা কি হয় শনাক্ত হয়, মানে জীবদেহ সেগুলোকে শনাক্ত করতে পারে। এইবারে তুই বুঝ ভালো করে। ধর রনি পিছন থেকে সমর পিঠে একটা আঁকি টুকি করছে, এত হালকা হালকা করছে যে সময় বুঝতে পারছে না পিছনে লিখছে। সেক্ষেত্রে কিন্তু সময় কি আমার কোনো সাড়া দিবে দিবে কিনা, যতক্ষণ না সে বুঝতে পারছে জিনিসটা। সেটাও কিন্তু একটা পরিবেশের পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু জীবদেহ শনাক্ত করতে পারে না, ঠিক আছে। তাহলে যেসব পরিবর্তন উদ্দীপক কাকে বলে, তাহলে যে সকল পরিবর্তন জীবদেহ কর্তৃক শনাক্ত হয় এবং তার ভিত্তিতে জীবদেহ কি সাড়া প্রদান করে, সেটাকে বলে কি, সেটাকে বলে উদ্দীপক। তাহলে এই উদ্দীপক আমাদের দু রকম হতে পারে, কি কি বলতে পারে কেউ পারি সময় বলতে কিরকম উদ্দীপক হতে পারে? ভৌত উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক। এটা তুই এভাবে ইন্টারপ্রেট করতে পারিস, বহিস্থ উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক উদ্দীপক, ঠিক আছে। আমি এইভাবে বলছি, তুই যেটা বললি ভৌত, সেটা ভৌত উপাদানগুলো ওগুলো বহিস্থের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো আমি ওটা লিখছি, আমি লিখছি বহিস্থ উদ্দীপক বা ভৌত উদ্দীপক। এটাকে কেন কেউ খুব কাল হয়ে গেছে, 7টা বাজছে, ঘুম থেকে দেখে উঠছে নাকি মুরগি। বহিস্থ উদ্দীপক, আর দু নম্বর কেন বলছি অভ্যন্তরীণ উদ্দীপক। এবার তুই ভালো করে বুঝ, বহিস্থ উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক ব্যাপারটা খুব সহজ, একদম ইজি জায়গা থেকে বুঝ। বহিস্থ মানে কি দেহের বাইরে থাকবে, সমগ্র জীবদেহের বাইরে। এখানে আমরা উদ্ভিদ, যদিও উদ্ভিদ সম্বন্ধে পড়বো, ঠিক আছে। তো আমি তবু বলছি জীবদেহ বলছি। তো এই বহিস্থ উদ্দীপক আমাদের দেহের বাইরে থাকবে, আবার অভ্যন্তরীণ উদ্দীপক কি, অভ্যন্তরীণ উদ্দীপক কিন্তু দেহের ভিতরে থাকবে, ঠিক আছে। তো বহিস্থ উদ্দীপক কারা, যেমন আলো একটা আছে, ফার্স্ট অফ অল আলো আছে। সেকেন্ড কারা আছে বল, না বাতা, হ্যাঁ বাতা এয়ারকে বলতে পারিস তুই। তুই এয়ারকে দিস না, আলো হবে, উষ্ণতা হবে, অভিকর্ষজ ত্বরণ হবে, আচ্ছা তাপমাত্রা হবে, স্পর্শ হবে, ঠিক আছে। এগুলো সব কি, এগুলো সব বহিস্থ উদ্দীপক,
সব সব কিন্তু এই যে স্টিমুলিগুলো যেগুলো আমাদের শরীরকে কি করে, আমাদের শরীরকে বলবো না, সমস্ত জীবদেহকে কি করতে পারে, আবিষ্ট করতে পারে, সেই উদ্দীপকগুলো কিন্তু সব শরীরের বাইরে আছে। যেমন ধর আমি একটা এক্সাম্পল দিই, খুব কমন এক্সাম্পল। দেখবি ফুল ম্যাক্সিমাম কখন ফুটে, ম্যাক্সিমাম ফুল কখন ফুটে, ভোরবেলায় ফুলে, বসন্তকালে মানে সকাল টাইমটা ভোরবেলায় ফুটে। তো এই ফুলগুলো কি হয়, ভোরবেলায় কি আসে, সূর্যের আলো থাকে, তাহলে সূর্যের আলো ফুলটা ফুটে, সূর্যের আলোটা কি আছে, জীবদের বাইরে আছে না ভিতরে আছে, বাইরে আছে, দ্যাটস হয় এটা কি বহিঃস্থ উদ্দীপক। আবার এই যে তাপমাত্রা, টিউলিপ নামে একটি ফুল আছে, টিউলিপ ফুল, তোরা অনেক বইয়ে তো ছবি দেখেছো। এই টিউলিপ ফুল কখন ফুটে বলতো, বেশি তাপমাত্রায়, তাপমাত্রা বেশি থাকলে টিউলিপ ফুল ফুটে, আর তাপমাত্রা কম থাকলে কিন্তু টিউলিপ ফুল ফুটে না, ঠিক আছে। তো এই জিনিসটা কি উদ্দীপক, এটা বহিঃস্থ উদ্দীপক। এবার সব থেকে ভেরি কমন এক্সাম্পল এবং অত্যন্ত কমন এক্সাম্পল কি, এটা হচ্ছে লজ্জাবতী গাছের পাতা। তো লজ্জাবতী গাছের পাতা কি জিনিস, লজ্জাবতী গাছ সবাই দেখেছি, সবাই করে, পাতাটা কি হয়, যখনই লজ্জাবতী গাছের পাতাকে আমি টাচ করি, কি হয়, পাতাটা পাতাটা মুদে যায়। তো এই যে টাচ করছি আমরা, এটা ভিতর থেকে উদ্দীপকটা স্টিমুলিটা দিচ্ছি না বাইরে থেকে দিচ্ছি, বাইরে থেকে দিচ্ছি। তাহলে লজ্জাবতী গাছের যে স্টিমুলি, এটাও কিন্তু কি, এটাও প্রকার এক কিন্তু বহিঃস্থ উদ্দীপক, মানে স্পর্শটা। তাহলে বহিঃস্থ উদ্দীপকের মধ্যে কি কি চলে আসে বল দেখি তো, আলো, তাপমাত্রা, স্পর্শ, আর এগুলো আসবে সব কি বহিঃস্থ উদ্দীপকের মধ্যে। এবার যদি অভ্যন্তরীণ উদ্দীপক বলি, বলছি তো এই অভ্যন্তরীণ উদ্দীপক গুলো কে কে, হরমোন, ভেরি গুড। হরমোনের, এবার ধর উদ্ভিদের মধ্যে অনেক হরমোন আছে, যেমন ধর আমি সব থেকে বেস্ট এক্সাম্পল যে অক্সিন, তোরা পড়বি এই পরের চ্যাপ্টারটাই পড়বি উদ্ভিদ হরমোন, অক্সিন। অক্সিন হরমোনের প্রভাব কি হয়, উদ্ভিদের এক প্রকার চলনকে কন্ট্রোল করে। সময় বল কি চলনকে কন্ট্রোল করে, কোন চলনটাকে কন্ট্রোল করে, ট্যাকটিক চলন কন্ট্রোল করে, মাধ্যমিক দিবি এক বছর ড্রপ রাজার সঙ্গে, বল কোন চলনকে কন্ট্রোল করে, হ্যাঁ হচ্ছে না, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তো এই হরমোনটা উদ্ভিদ শরীরের মধ্যে কোথায় আছে, অবশ্যই দেহের ভিতরে আছে, ঠিক আছে। তাহলে হরমোন হয়ে যাবে কি, এই হরমোন হয়ে যাবে কিন্তু আমাদের অভ্যন্তরীণ উদ্দীপক। আর কি হবে বল তোরা, হ্যাঁ উৎসেচক, ভেরি গুড, উৎসেচক হবে কিন্তু। ধর রাকেশ কাল রাতে তোমার ভালো মন্দ খাই লিয়েছে, আজ সকালে এবার কি হয়েছে, একটু ডাক পড়ছে, ঠিক আছে, পেটে ব্যথা পড়ছে। তো এই যে ভালো মন্দ খাই, যে ফলে শরীরের মধ্যে অ্যাসিডিটি হয়েছে বল, যার কারণে পেট ব্যথা করছে, এই অ্যাসিডিটি কোথায় আছে, একটু তো কি কারণে হয়েছে, শরীর অভ্যন্তরে হয়েছে। তাহলে এগুলো কিন্তু সব ওইটা কি উৎসেচকের প্রভাব, ঠিক আছে, বিভিন্ন রকম উৎসেচক কাজ ক্রিয়া করে নেই। তো সেটাও কিন্তু কি অভ্যন্তরীণ উৎসেচক। আরো কি আছে উদ্ভিদের ক্ষেত্রে, বিশেষ করে আমি উদ্ভিদের ক্ষেত্রে বলতে চাইছি, তোরা সোডিয়াম পটাশিয়াম পাম্প পড়েছিলি, তাই তো, পড়েছিলি কিনা, পড়েছিল না, হ্যাঁ। তাহলে বিভিন্ন রকম আয়ন, Na+ আয়ন, ঠিক আছে, Ca2+ আয়ন, K+ আয়ন, Ca2+ আয়ন, এই আয়নগুলো কিন্তু কি অভ্যন্তরীণ উদ্দীপকের মধ্যে পড়ছে, বুঝা গেল। এইবার দেখ, তাহলে উদ্দীপক জিনিসটা বুঝতে পারলি, স্টিমুলি জিনিসটা কি, তাহলে কেউ আমাকে বল স্টিমুলিটা কি, কি বুঝলি, ক্লাসে পার্টিসিপেট কর, এইটার দিকে ফোকাস করি না, ভিডিও রেকর্ড হচ্ছে মানে এটা তোদের জন্য রেকর্ড হচ্ছে। বল স্টিমুলি জিনিসটা কি, যাদের প্রভাবে শরীরে না 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 না, যাদের প্রভাব বললে জিনিসটা ভুলে যাবে বিকাশ, যাদের প্রভাব কোনো মতেই বলা চলবে না, কেন বলা চলবে না, সবার প্রভাব হয় না কিন্তু, জীবদেহ যেগুলোকে শনাক্ত করতে পারে তাদের প্রভাবে কিন্তু সাড়া প্রদান করে। শনাক্ত যদি না করতে পারে কোনো জীবদেহ, তাহলে কিন্তু তার এই জিনিসটা কিন্তু সাড়া প্রদান করতে পারবে না। আর উদ্দীপক মানে কি, উদ্দীপক মানে হচ্ছে প্রকার পরিবর্তন। তাহলে উদ্দীপকটা কি বলে বলতে এক প্রকার পরিবর্তন। কার পরিবর্তন, না আবার বলছি জীবদের পরিবর্তন নয়, পরিবেশের পরিবর্তন। যেটা কি করবে, যেটা কিন্তু জীবদেহ কর্তৃক মানে শনাক্ত করবে। তাহলে পরিবর্তনটা কার পরিবর্তন, পরিবেশের। যেটাকে কি করবে, যেটাকে কিন্তু জীবদেহ শনাক্ত করতে পারবে। পারে এবং তার রেসপেক্টে কি করবে, এবং তার রেসপেক্টে একটা সাড়া প্রদান করবে। তাহলে টোটাল সাইকেলটা বুঝ ভালো করে। উদ্দীপক মানে কি, মানে এক প্রকার পরিবেশের পরিবর্তন, যেটাকে জীবদেহ শনাক্ত করতে পারবে এবং তার রেসপেক্টে কি করবে, সাড়া প্রদান করবে, ঠিক আছে। সেটাকে আমরা বলবো কি উদ্দীপক বা স্টিমুলি। এটা আমাদের টু টাইপস অফ উদ্দীপক আছে। একটা হচ্ছে কি বহিঃস্থ উদ্দীপক, যারা কায় আলো হতে পারে, তাপমাত্রা হতে পারে, স্পর্শ হতে পারে, এবং অভ্যন্তরীণ উদ্দীপক হরমোন, উৎসেচক, সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+, এরা হচ্ছে কি, এরা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। একবার বুঝবি সাড়া প্রদান কি, সাড়া প্রদান ঠিক এইখান থেকে সঙ্গে চলে আসবে, ওইখান থেকে সঙ্গে আসবে, যে কি উদ্ভিদ
মানে ওই উদ্ভিদ বাইরের যে পরিবর্তন, বহিস্থ বা অভ্যন্তরীণ যে পরিবেশের পরিবর্তন, সেটাকে শনাক্ত করার পর তার রেসপেক্টে যে প্রতিক্রিয়া দেখায়, ঠিক আছে, সেটা হলো কি সাড়া প্রদান। আমি আবার এক্সাম্পলে আসি, দুটো এক্সাম্পল দিয়ে সৌম্যর এক্সাম্পলটা টানি, ঠিক আছে, আরো ঘুরি। সৌম্যর এক্সাম্পলটা কি বললাম, ধর তাহলে সৌম্যের ক্ষেত্রে উদ্দীপকটা কি? এই যে রনিত পিছন থেকে চিমটি কাটলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উদ্দীপক। আর তার রেসপেক্টে সৌম্য কি সাড়া প্রদান করেছে, ওকে ঘুরি টোড়াই দিয়েছে, তাহলে এটা হচ্ছে কি সাড়া প্রদান, ঠিক আছে। সেম ভাবে আমি যদি লজ্জাবতী গাছের পাতাটা এক্সাম্পলে আসি, এই যে লজ্জাবতী গাছের পাতা, তো এই লজ্জাবতী গাছের পাতার ফলে কি হয়, আমাদের লজ্জাবতী গাছের পাতা আমরা টাচ করছি, তাহলে আমাদের উদ্দীপকটা কি এখানে, উদ্দীপকটা এখানে স্পর্শ। আর এই টাচ যে করছি, এই টাচ করার ফলে এই লজ্জাবতী গাছ কি হচ্ছে, মুদে যাচ্ছে, তো এই জিনিসটা কি, এই জিনিসটা এখানে আমাদের সাড়া প্রদান। তাহলে সংবেদনশীলতা ব্যাপারটা কি? সংবেদন হচ্ছে এই যে সাড়া প্রদান করার ক্ষমতা, ঠিক আছে, বা অ্যাবিলিটি, ঠিক আছে, বা ধর্ম বলতে হচ্ছে এক প্রকার। সংবেদনশীলতা সবার মধ্যে থাকে। আমি যদি এই যে রনিত যে চিমটিটা কাটলো, ওই চিমটিটা যদি ইয়াকে কাটতো, একটা ইটকে কাটতো, ইটটা কি রনিতকে চাপড়াতো? চাপড়াতো নেই। তাহলে সংবেদনশীলতা একটা ধর্ম, যে ধর্মের জন্য কি হয়, উদ্ভিদ, ঠিক আছে, উদ্ভিদ বলবো না, সমস্ত জীবদেহ কি করে, বাহ্যিক, বাহ্যিক না, পরিবেশের পরিবর্তনকে শনাক্ত করতে পারে এবং তার রেসপেক্টিভে সাড়া প্রদান করে, সেই ধর্মটাকে আমি কি বলবো, সংবেদনশীলতা ধর্ম। তাহলে তোরা যখন ক্লাস 9-এ পড়েছিলি জীবনের বৈশিষ্ট্যগুলো কি কি, সেখানে তোরা কিন্তু একটা পয়েন্ট পাইছিলি কি, সংবেদনশীলতা। তাহলে এই সংবেদনশীলতা কাদের মধ্যে দেখা যায়, জীবদের মধ্যে দেখা যায়, জড় পদার্থের মধ্যে কিন্তু সংবেদনশীলতা দেখা যায় না। তাহলে বল এই টোটাল জিনিসটা বুঝতে পারলি, উদ্দীপক, সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, বল ক্লিয়ার? হ্যাঁ, এটা পুরোপুরি বুঝতে পারলি? বল, যদি কারো ডাউট আছে এখনো বলতে পারিস, আমি আবার বলবো। বল কোনো জায়গায় যদি বুঝতে, তিনটা কিন্তু রিলেটিভ, সংজ্ঞাগুলো রিটিম মানে কিছুটা একই, কিন্তু জায়গাটা আলাদা। উদ্দীপকটা কি, বাহ্যিক পরিবর্তন। সাড়া প্রদানটা কি, সাড়া প্রদান হচ্ছে ওই পরিবর্তনটাকে চিনতে পারে, সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো। আর এই প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতাটা বা ধর্মটাকে বলা হয় কি, সংবেদনশীলতা। একদম ভেরি ইজি প্রসেসে বুঝবি, এগুলো কিন্তু অত হার্ড লয় জিনিসগুলো, ঠিক আছে, একদমই সহজ জিনিস, পড়লেই বুঝতে পারবি, ঠিক আছে। বল, যদি এটা হয়ে গেছে, এরপর আমরা পরের পার্টে যাবো। ক্লিয়ার একদম? কারো কোনো ডাউট নেই, হঠাৎ বল জোরে। এত ভাববে আমি একাই বকছি, মানে আমি নিজেই কনফিউজ, ক্যামেরাটা দেখি করি, মানে আমাকে নর্মাল আসতে দে, আমাকে তো নর্মাল হতে দে। দেখ, তো এরপর আমরা আসবো উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি, মানে কি কি প্রসেসে উদ্ভিদ সাড়া প্রদান করে। তার আগে আমি দু প্রকার একটু মানে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি। আমি দুটো চলন সম্বন্ধে একটু ব্যাখ্যা করে দিই, সাড়া প্রদান সম্বন্ধে। আমি যখন সংবেদনশীলতা বললামই, তো সংবেদনশীলতা ব্যাখ্যা করে দিই। দেখ, না আগে সাড়া প্রদানের পদ্ধতিগুলো বলি, এটা বেস্ট হবে। দেখ, তো সাড়া প্রদান এটা আমার কাছে দু রকম ভাবে হতে পারে। কি বলতে কি, তো এক হচ্ছে সামগ্রিক চলন, কি বলে বলতে কি, তো সামগ্রিক চলন বলবো, টাকটিক চলন বলবো, এটা হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন। একটা হচ্ছে গমন বলছি, একটা হচ্ছে চলন। গমনকে বলা হয় কি, লোকোমোশন, গমন ইংরেজি হচ্ছে লোকোমোশন। আর চলনকে বলা হয় কি, চলনকে বলা হয় মুভমেন্ট। এবং দুটোর মধ্যে ফারাক কি, কি ফারাক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গমন এন্ড চলন, কেউ পারবি বলছি? তো বলা উচিত, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন, ভেরি গুড। গমনে কি হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন হয়। আবার চলনে কি হয়, চলনে কিন্তু স্থান পরিবর্তন হয় না। কি হয়, অঙ্গ প্রত্যঙ্গ নড়চড়ে চলন করি। তো এই যে আমি কি তুই বারবার ধরে বলছি, এটা কিন্তু আমরা প্রাণী দেহ পড়ছি, উদ্ভিদ দেহ পড়ছি, তাহলে আমাকে পসিবলি বলতে যে এই গমন জিনিসটা, এই গমন জিনিসটা কি উদ্ভিদ দেহের ক্ষেত্রে পসিবল? না। এখন তুই কোনো গাছকে তোরা জানুস যে গমনে সক্ষম? তোদের কাছ থেকে এক্সপেক্ট করিনি, এদের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম, তোদের কাছ থেকে আমি এক্সপেক্ট করিনি উত্তরটা, ঠিক আছে। গমন কিন্তু সাধারণত উদ্ভিদদের ক্ষেত্রে ঘটে নাই। আমরা এরকম উদ্ভিদকে আমরা বলতে পারবো না যারা গমনে সক্ষম, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তনে সক্ষম। এই গমনটা তাহলে কাদের ঘটে, জেনারেলি প্রাণীদের ঘটে থাকে। তাহলে কি উদ্ভিদদের ঘটে না? ঘটে, আমি আসছি এখন। আর চলনটা কি, চলনটা কি এক জায়গায় স্থির থেকে কি হচ্ছে, যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা হয় তখন সেটা বলা হয় কি, চলন। তাহলে এই উদ্ভিদের যে চলনটাই, চলন সম্বন্ধে কিন্তু ওদেরকে ডিটেলসে পড়তে হবে, কারণ সারা পড়াম তারপরে হচ্ছে কি, তারপরে আরেকটা পার্ট আছে চলন। তাহলে এই চলনটা সম্বন্ধে আমাদের ইন ডিটেলস পড়তে হবে। আই হচ্ছে চলনটা স্টার্টিংও আমি করবো, কিন্তু আগে আমি এই গমনটা সম্বন্ধে বলি। তাহলে আমি কি বললাম, উদ্ভিদ কিন্তু গমনে অক্ষম, কিন্তু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে। যেমন কারা বলতে পারে কেউ? হ্যাঁ,
ভলভক্স হবে, ক্লামাইডোমোনাস হবে এবং সবুজ শৈবাল হবে। কি বল দেখি তো? সবুজ শৈবাল, ক্লামাইডোমোনাস, আর কি, আর হচ্ছে ভলভক্স। এরা কি করে? এরা কিন্তু এরা সামগ্রিক স্থান পরিবর্তন করতে পারে। সামগ্রিক স্থান পরিবর্তন বলতে কি, এরা কিন্তু এমনিতে আমরা জানি উদ্ভিদ গমন করতে পারে না, কিন্তু এরা যে শরীরটা বিভিন্ন উদ্দীপকের প্রভাবে কি হয়, পুরো সমগ্র জীবদেহটা এক স্থান থেকে অন্য স্থানে যায়। বেসিক্যালি উদ্দীপকের দিকে যায়, উদ্দীপকের দিকে যায়। এটা যদিও এই এই পার্টিকুলারলি এই ধরনের গমনকে আমরা বলে থাকি কি বল দেখি তো, ট্যাকটিক চলন বলে থাকি বা সামগ্রিক চলন। ঠিক আছে, তো বেসিক্যালি এটাকে আমি কি বলবো, সামগ্রিক স্থান পরিবর্তন বলবো, সামগ্রিক স্থান পরিবর্তন, যাকে আমরা কি বলবো, যাকে আমরা ট্যাকটিক চলন বলবো। ঠিক আছে, এই ট্যাকটিক চলন সম্বন্ধে আমি যখন চলনের ক্লাসিফিকেশন পড়াবো, কত রকমের চলন আমার কাছে আছে, তখন আমি ট্যাকটিক চলন সম্বন্ধে কিন্তু আরো ডিটেলসে বলবো। এখন শুধু এইটুকু মনে রাখ, গমনে সক্ষম যদি বলে তোর উদ্ভিদের নাম, তখন আমরা তিনটি নাম জানবো। একটা হচ্ছে সবুজ শৈবাল, আমি এখানেই বলে দিচ্ছি। সবুজ শৈবাল আলোর দিকে যাওয়ার চেষ্টা করে। ক্লামাইডোমোনাস এরাও আলোর দিকে যাওয়ার চেষ্টা করে, যেখানে উষ্ণতা টেম্পারেচারটার দিকে বেশি হয় সেই দিকে যাওয়ার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমার কাছে সামগ্রিক স্থান পরিবর্তন বা গমন বলতে পারি। এটাকে আমরা উদ্ভিদের ক্ষেত্রে বলি, গমন তো নর্মালি প্রাণীদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে এটা আমি এক্সাম্পল দিতে পারি। আর চলন কি, চলন বহু রকম হতে পারে। তো চলন এক্সাক্ট ক্লাসিফিকেশন করার আগে এখানে আমি জাস্ট দুটো জিনিস সম্বন্ধে বলবো। একটা হচ্ছে চলনের চালিকা শক্তি এবং গমনের চালিকা শক্তি তোরা পড়িছু। রনিত গমনের চালিকা সম্বন্ধে ভালো বলতে পারবে, তোদেরকে পরে বলবে। ঠিক আছে রনিত, এখন ভিডিও চলছে, রনিত বলবে না, রনিত পরে তোদেরকে গমনের চালিকা শক্তি বুঝাই দিবে। তো তেমন চলনেরও কিছু কিছু কারণে চলন হয়। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে কি বৃদ্ধিজ চলন, বৃদ্ধিজ চলন। ভিডিও চলছে বলে যে কেউ প্রশ্ন করবে না এরকমটা নয়। ঠিক আছে, আর 2 নম্বর কি, রসস্ফীতি জনিত চলন। এগুলা প্রকার ভেদ নয় কিন্তু, হ্যাঁ। বৃদ্ধি চলনটা কি দেখ, বৃদ্ধিজ চলন কনসেপ্টটা সহজ, একদম সহজ বলে দিচ্ছি। ধর উদ্ভিদের মধ্যে বৃদ্ধি দেখা যাচ্ছে, ধর একটা উদ্ভিদ কি হচ্ছে, সময় সাপেক্ষে কি হচ্ছে, উদ্ভিদটা বড় বাড়ছে। ঠিক আছে, আজ তো ছোট চারা গাছ দেখছো, সেটা কি আস্তে আস্তে বাড়ছে। যেমন আমি এখানে একদম ডাইরেক্ট এক্সাম্পল আছে, উদ্ভিদের মূলটা কি হয়, উদ্ভিদের মূলটা মাটির নিচের দিকে অভিকর্ষের দিকে গিয়ে যায়, এটা বুদ্ধি। আবার উদ্ভিদের যে কাণ্ডটা সেটা কি করে, সেটা অভিকর্ষের উপর দিকে উঠে, মানে সূর্যের আলোর দিকে বা অভিকর্ষের বিপরীতে যায়। তো এই ধরনের চলনকে আমরা বেসিক্যালি বৃদ্ধিজ চলন বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে বৃদ্ধিজ চলন। হ্যাঁ বল। একটা প্রশ্ন করছিল যে একটা উদ্ভিদ হুম। বড় হচ্ছে, হুম। মানে কাণ্ডটা যে বাড়ছে, ওটা কোন জন্য, সূর্যের দিকে না অভিকর্ষের বিপরীতে? দেখ, কাণ্ডটা যেটা বাড়ছে এটা দুটোই রেসপেক্টিভ হবে। কাণ্ডটা বাড়ছে এটা সূর্যের দিকে, যখন তোরা ট্রপিক চলন পড়েছিলি আমি পড়াইছিলাম ফটোট্রপিক চলন। ঠিক আছে, আর জিওট্রপিক চলন। এবার ফটোট্রপিকের দুটো ক্যাটাগরি ছিল, একটা কি অনুকূল ফটোট্রপিক, ঠিক আছে, মানে পজিটিভ ফটোট্রপিক, আর নেগেটিভ ফটোট্রপিক। মানে আলোক উৎসের দিকে হলে কি হয়, পজিটিভ ফটোট্রপিক। তাহলে কাণ্ডটা কি সের এক্সাম্পল হবে, অবশ্যই পজিটিভ ফটোট্রপিকে হবে। আবার যদি বলি অভিকর্ষের বিপরীতে তো বটে ওটা, তো এক্ষেত্রে কি এটা নেগেটিভ ফটোট্রপিকও হবে, এই নেগেটিভ জিওট্রপিকও হবে। তো এইবারে তোকে প্রশ্ন হচ্ছে দুটোই যদি অপশন থাকে, তো তোর প্রবলেমটা দুটোই অপশন আছে, সেক্ষেত্রে আমি পজিটিভটাকে উত্তর ধরবো। জেনারেলি এমন প্রশ্ন তুই পাবি না মাধ্যমিক কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন যেখানে দুটোই অপশন থাকবে, কিন্তু যদি থাকে সেক্ষেত্রে পজিটিভটাকে অ্যান্সার দিবি। ঠিক আছে, দেখ তাহলে যে বৃদ্ধি জনিত চলন, বৃদ্ধি চলন হতে পারে। আর কি, আর রসস্ফীতি জনিত চলন হতে পারে। রসস্ফীতি জনিত চলন ব্যাপারটা কি বললাম, ধর উদ্ভিদের মধ্যে আমাদের প্রোটোপ্লাজম আছে, তাই তো, হ্যাঁ। এই প্রোটোপ্লাজমের মধ্যে কি হয়, রসের বিভিন্ন রকম চাপ দেখা যায়, আবার কি হয় মানে রসস্ফীতি দেখা যায়, আবার অনেক সময় কি হয় চাপটা কমে যায়। তো এই কারণে চলন হয়। দেখ আমি যখন এখানে দুটো জিনিস বলি, অনেককে আমি বলি না, অনেক বলছি, দুটো জিনিস হয়, রোটেশন এবং সার্কুলেশন। ঠিক আছে, দেখ না বাংলা লিখি প্রবলেম হবে। রোটেশন আর সার্কুলেশন ব্যাপারটা কি, দেখ রোটেশন মানে হচ্ছে ধর উদ্ভিদের মধ্যে উদ্ভিদ কোষের একটা পার্টিকুলার বৈশিষ্ট্য বলতে যেটা প্রাণী কোষে থাকে না, বল। কোষ প্রাচীর, বেশ বাদ দে, স্কিপ কর, আমি যেটা উত্তরটা চাই সেটা আস্তে আস্তে পাবো। কোষ প্রাচীর না, কোষ গহ্বর, ভেরি গুড, সেকেন্ড অ্যান্সারটা পাই, কোষ গহ্বর। তাহলে উদ্ভিদ কোষে যেটা থাকে সেটা হচ্ছে কোষ গহ্বর।
বা ভ্যাকুয়াল, তাই তো? এবার কোষ ঘর যদি একটা বড় হয়, ধরো একটা বড় কোষ ঘর আছে, ঠিক আছে, একটা বড় কোষ ঘর, তো তাহলে এই কোষ ঘরের বাইরে কে থাকে? না, সাইটোপ্লাজম বললে ভুল হবে। সাইটোপ্লাজম টোটাল কোষীয় অঙ্গকে মিলে বলে, শুধু জেলি তত্ত্বকে জেলিটাকে কি বলে? প্রোটোপ্লাজমকে কি বলে? প্রোটোপ্লাজম। তাহলে এর বাইরে যে প্রোটোপ্লাজমের যে ঘূর্ণন, এটাকে কি বলে বল দেখতো? এটা বলে রোটেশন। হলো? তাহলে বড় ঘরের চারপাশে সে প্রোটোপ্লাজমের চলাচলকে কি বলে? রোটেশন। আবার এইটাই ধর অনেকগুলো ছোট ছোট ঘর আছে, ঠিক আছে, তাহলে এদের বাইরে যে প্রোটোপ্লাজমের যে মুভমেন্ট, সেটাকে কি বলবো? সেটাকে বলে সার্কুলেশন, আবর্তন। বুঝা গেল? তো এইগুলো হচ্ছে বেসিক্যালি কারণ রসস্ফীতিজনিত চলনের, ঠিক আছে। তো চলনের এগুলো বেসিক্যালি দুটি কারণ, চলনের প্রকারভেদ কিন্তু নয়। চলনকে বেসিক্যালি তিনটা প্রকারে ভাগ করবো আমরা: তাত্ত্বিক চলন, আর কি মানে সামগ্রিক চলন, আর কি আর না আর একটা আবিষ্ট চলন, আবিষ্ট বক্র চলন। এবার আবিষ্ট বক্র চলনকে দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে ট্রপিক, একটা হচ্ছে কি বল? ট্রপিক একটা কি, একটা ন্যাস্টিক, ঠিক আছে। তো যাই হোক, তো এই জায়গায় চলনের ফ্যাক্ট গুলা যে কি কি কারণে চলন হয় বল, একদম অব্দি ক্লিয়ার? হ্যাঁ, পারলেই বুঝতে। এরপর আমরা দুটো পার্টিকুলার চলন সময় যাই, কারণ এগুলো সম্বন্ধে পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে, এগুলো সম্বন্ধে পরীক্ষা কিন্তু কোশ্চেন আছে। দেখ, এটা হচ্ছে দুই, এক হচ্ছে লজ্জাবতী, আর 2 নম্বর কে? বনচাড়াল। নাম শুনেছু? বনচাড়াল নাম শুনুন না? কি বললি? বনচন্ডাল লরি, বল চাড়াল। দেখ, তাহলে লজ্জাবতী, এই লজ্জাবতী গাছ কাকে দেখিছু? কোথায় দেখিছু? বনচাড়াল দেখিছু? আচ্ছা, এই বনচাড়াল সম্বন্ধে হিস্ট্রি হচ্ছে বলে দিই। অনেকে বলে নাকি বনচালের বিরাট তান্ত্রিক গুণ আছে, বা যারা তান্ত্রিক ফান্ত্রিক হয় তারা এই বনচালা গাছ কোনো কাজে কিছু বশীকরণ টশীকরণ ব্যবহার করে। আমি জানি না, কিন্তু করে। বনবিলাস শুনেছু? দেখেছু? কোথায় দেখিছু? আর নাই কে কে বললি বনবিলালটা? তুই তো বনবিলাল হবি না, যাই হোক। দেখ টাকা, তো লজ্জাবতী গাছে কি চলন দেখা যায়? দেখ, লজ্জাবতী গাছের পাতাটা আমি আঁকার চেষ্টা করছি, এই, এদিকে মন দিবি। আমার ছবি আঁকার স্কিল অতটা ভালো লাগে, তবু চেষ্টা করছি আঁকার। দেখ, এটা একটা পাতা লজ্জাবতী গাছে, যদিও লজ্জাবতী গাছে পাতা লাগছে না এটা মোটেও, আমি বোঝানোর জন্য বলছি। ধর এখানে যে বাইরে থেকে যখন আমি স্পর্শ দিই, মানে টাচ করি, তখন কি হবে? পাতাগুলা মুদে যাবে। মানে এই যে পত্রবিন্দুতে রসস্ফীতির চাপ কমে যায়, ঠিক আছে, এদের যে পত্রবিন্দু যেগুলো, এটা রসস্ফীতির চাপ কমে যায়, এবং যার ফলে দেখ এই পাতাগুলো যে এরকম কথা যাচ্ছে, তো এটা এভাবে মুদে যায়, ঠিক আছে। এটা হচ্ছে লজ্জাবতী গাছের চলন। এবং বনচালাটা খুব ইম্পর্টেন্ট, এই বনচালাটার নাম আছে, এটা পরীক্ষায় পড়ে অনেক সময়। ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলে এটাকে, ঠিক আছে, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ, মনে রাখবেন। হ্যাঁ, না, এক্সাক্ট কারণ এটা নয়, এই চলনটার জন্য এরকম নাম দেওয়া হয়েছে, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলে এটাকে। এটা আমার সব পরীক্ষায় কোশ্চেন পড়ে। তো এই চলনটা দেখ, খুব ইন্টারেস্টিং চলনটা। গাছটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়? আমি একদম সিম্পল ছবি এগো, বেশি এটা ছোট হয়, এত বড় হয় না। দেখ, এরকম বনচালা গাছটা হয় দেখতে, আমি জিনিসটা বলে দিচ্ছি। দেখ, কি হয়, এই বনচালার দুটো পত্রফল থাকে, মেন পত্রফল কোন দেখে দে, এগুলা একটা পাতা, আর এই হচ্ছে মেন পত্রফলক। তো যখনই তুই গাছটাকে সাউন্ড করবি না, এরকম হাততালি দিবি বা সাউন্ড করবি, আওয়াজ করবি, শব্দ উদ্দীপকের প্রভাবে কি হবে বল দেখি তো? এই পাতাগুলা এই উপরে উঠবে, আবার নিচে নামবে, এরকম এবার উপরে উঠবে, আবার নিচে নামবে, উপরে উঠবে, আবার নিচে নামবে। বুঝতে পারছো? এই গাছটা কোথায় পাওয়া যায়? জঙ্গলে পাবে বসে, ঠিক আছে। বনচালার গাছ পাওয়া যায় না, ওটা খুঁজলে পাওয়া যাবে বনচালার গাছ। তো এই যে চলনটা দেখ, কি কারণ হয়? এটা রসস্ফীতিজনিত চলন। কি হয়, এই বনচালার গাছে যখনই তুই উদ্দীপক দিবি, তখন এই বনচালার গাছে কি হয়, এখানে রসস্ফীতি অনেক সময় কি হয়, এটা রসস্ফীতি, এই যে পন্তবিন্দু, এখানে রসস্ফীতিজনিত চাপ বাড়ি যায়, বাড়ি গেলে পাতা কি হবে, উঠে যাবে। আর রসস্ফীতি কমে গেলে পাতাগুলো কি হয়, নামি যায়। এরকম আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, এটা কমপ্লিট রোটেশন। দেখ এইভাবে,
দেখ একটা কমপ্লিট রোটেশন কিন্তু কমপ্লিট করে দেখছিস এ বরাবর। তো এই ধরনের চলনকে কি বলে বলতে কি তো, এই ধরনের চলনকে বলা হচ্ছে রসস্ফীতি জনিত, এই সরি এটা হচ্ছে প্রকরণ চলন, এটাকে বলে প্রকরণ চলন। কি বলে বললাম বলে কি তো, এটাও কিন্তু মাধ্যমিকের কোশ্চেন হয়, প্রকরণ চলন। তাহলে যদি পরীক্ষায় একটা সেকেন্ড কোশ্চেন আছে যে প্রকরণ চলন কাদের মধ্যে দেখা যায়, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো বলতে কি তো, এটা হলো বঞ্চারাল, ঠিক আছে, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ, ঠিক আছে। এটা কি হয়, শব্দের উদ্দীপকের প্রভাবে, সাউন্ড উদ্দীপকের প্রভাবে এরকম রোটেশন হয়, এবং একটা রোটেশনে কমপ্লিটলি 2 থেকে 3 মিনিট সময় লাগে। এবং এটা যদি ইউটিউবে ভিডিও সার্চ করতে দেখতে পাবি ফাস্ট ফরওয়ার্ড মোডে, দেখতে পাবি যে পুরো পাতাগুলো উঠছে এবার নামছে, উঠছে এবার নামছে, এবার এটা ফিক্স থাকে। এই সাইডে দুটো পত্র ফলো ধরে কি করে উঠে একবার নামে একবার, উঠে একবার নামে একবার, এই ধরনের চলনটাকে বলা হয় কি প্রকরণ চলন। কাদের দেখা যায়, বঞ্চারালের। এবং সেটা আমাদের কি উদ্ভিদ, এটার নাম হচ্ছে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। তাহলে দুটো পার্টিকুলার এক্সাম্পল আমার আগে দেওয়া ছিল, লুচি ছিল, যেমন সমুদ্র সুবিধা পড়াই, তাহলে বোঝা গেল জায়গাটা। এরপর এই যে উদ্ভিদ সাড়া প্রদান করছে, এটা কি আবিষ্কার করছে, সৌরভ গাড়িটা একটু ঘর আসুন স্যার, এত লেট, সবাই 4 জন চলে এসছে, একবার তো আপনিই জানতেন 10টা, আমি 10টা বলেছিলাম সৌম্য, আমি 10টা বলেছিলাম কি, না 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 তাহলে আপনি 10টা জানতেন। বসুন বসুন বসুন, এটা দিয়ে অবাক কিছু নাই, এটা তাদের গাড়ি ভরবে। আমার নাম কাম হচ্ছে তোরা কত কথা ঠিকঠাক হচ্ছে ভিডিওটা, তিনটা দেখ জলদি দে, 2.5 ঘন্টা 3 ঘন্টা তো এখানে লেগে যাবে, 26 মিনিট হয়ে গেছে অলরেডি, রোজ হচ্ছে। সিলভার বাটনটা উপরটা রাখতে হবে। শানু অন ক্যামেরা এমন কিছু বলে দিব না যেটা কাজে লেগে যাবে, কারণ আই তুই টেনে আছো এমন, এবার তুই ভাব আই তুই টেনে আছো, হ্যাঁ টেনে উঠছো, কাল তুই লেভেলে উঠবি না, কিন্তু এমন কেউ আছে যে কালকে টেনে উঠবে, তুমি বুঝে যাচ্ছি। এবার তারা ধর কোনো কারণে খারাপ কপাল হলে কি হয়, আমার ভিডিওটি চোখের সামনে পড়ে গেল, এমন কিছু বললে একটা সমস্যা হয়ে যাবে, তাহলে উল্টা পাল্টা বলি না, সিলভার প্লে বটন তোদের সুবিধার জন্য করছি, তোরা কবে টিউশন আসবি না, তোদের সুবিধা হবে জিনিসটা দেখে নিতে, ঠিক আছে। দেখে তো উদ্ভিদের সংগঠিত সাড়া প্রদান, ঠিক আছে। তো এই জিনিসটা প্রমাণ কে করেছিলেন, আগে তোমরা কিন্তু উদ্ভিদকে জড় পদার্থের মধ্যে ফেলতাম, ঠিক আছে, কিন্তু কেউ কোনো একজন বিজ্ঞানী ছিলেন, এবং অবশ্যই খুব ভেরি প্রাউডলি জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিল যে উদ্ভিদ গাছের প্রাণ আছে, ব্যাপারটা এটা খুব সহজ ভাষায় বলি, উদ্ভিদ যে উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করে, এটা কিন্তু প্রমাণ করেছিল কে, আচার্য জগদীশ চন্দ্র বসু। এটা কিন্তু মনে রাখতে হবে। চন্দ্র বসু ইনি কিন্তু প্রমাণ করেন কি, উদ্ভিদ ছাড়া প্রদান করে, জিনিসটা প্রমাণ করে। কিসের মাধ্যমে প্রমাণ করেন, একটা যন্ত্র আবিষ্কার, সালটা এক্স্যাক্টলি আমার মনে নাই, একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি, যন্ত্রের নাম কি কেসকোগ্রাফ, ভেরি গুড, কেসকোগ্রাফ মনে রাখবে কিন্তু যন্ত্রের নাম, ক্রেসকোগ্রাফ, ক্রেস হলো এই যন্ত্র আবিষ্কার। মানে যন্ত্রটা কি, যন্ত্রটা বেসিক্যালি কিছু না, সূক্ষ্ম সূক্ষ্ম যে মানে উদ্ভিদের বৃদ্ধি, সেই মানে এত সূক্ষ্ম স্কেল আছে না এখানে, সামান্য যে বৃদ্ধিটা না বা সামান্য যে পরিবর্তন, সেটাও কিন্তু এই স্কেলটা কিন্তু কি হচ্ছে, এই কেসকোগ্রাফ স্কেল অ্যাকচুয়ালি ভূমিকম্প মাপার জন্য যে স্কেল ইউজ করা, রিক্টার স্কেল, ওই টাইপের কিছুটা মেকানিজমটা কি হয়, সামান্য পরিমাণে একদম যে পরিবর্তন, সেটাও কিন্তু এই কেসকোগ্রাফ যন্ত্র শনাক্ত করতে পারে, এবং তার মাধ্যমে প্রমাণ করলো যে দেখো উদ্ভিদও কিন্তু সাড়া প্রদান করছে প্রাণীদের মতোই। এবং সেখান থেকেই তিনি এই কনক্লুশনে আসেন যে উদ্ভিদের মধ্যে কি আছে, প্রাণ আছে। তিনি আরো একটা যন্ত্র আবিষ্কার করেছেন, অনেক সময় পরীক্ষা পড়ে বলতে হবে কি, রেজোন্যান্ট রেকর্ডার। বুঝা গেল। এবং তিনি যে বই লিখেছিলেন, ঠিক আছে, একটা বই লিখেছিলেন, বইটার নামও এক্স্যাক্টলি মনে পরে বলে দেবো, ঠিক আছে, বা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো বইটার নাম, আর এই মুহূর্তে মনে পড়ছে না, যে বইটার মধ্যে দ্য মেকানিজম অফ কিছু একটা ছিল, ঠিক আছে, দ্য মেকানিজম অফ মুভমেন্ট বা কিছু একটা ছিল, প্ল্যান্ট মুভমেন্ট, এরকম টাইপের বই কিছুটা লিখেছিল, যে বইয়ে তিনি এই পুরো পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে উদ্ভিদের সাড়া প্রদান সম্বন্ধে বিশিষ্ট প্রবন্ধ লিখেছিলেন। তাহলে এখানে শর্ট কোশ্চেন, এখানে বেসিক্যালি এটাই পড়ে যে উদ্ভিদের সাড়া প্রদান কে প্রমাণ করেন আর কোন যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন। বুঝা গেল। এখান থেকে কিন্তু লং আসবে না, হ্যাঁ আছে লেখা, বইটার নাম লেখা আছে, দেখি দেখ কি বলা আছে দেখ, হ্যাঁ সরি দেখ, দ্য বইটার নাম হচ্ছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, 1926 খ্রিস্টাব্দে লিখেছিল, ঠিক আছে, নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্ট। কেন তোমাদের তো কথা বলতে কি প্রবলেম হবে, ইশারা করে দেখাচ্ছিস আমাকে, হ্যাঁ
এবার ফ্রন্ট ক্যামেরা অন করে তোর ভঙ্গিগুলো দেখাবো, ভালো লাগবে কি বল? দেখ যাই হোক, তো এই গেল ও সংবাদের সাথে সারা কথা। এরপর আমরা মেন পার্টে চলে যাবো, চলন। আচ্ছা তাহলে গমন এবং চলনের ব্যাপারটা বলে দিই, দুটার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? দেখ, গমন বেসিক্যালি প্রাণীদের দেখা যায়, কিন্তু কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের তো গমন হয়। আর চলন কি, চলন উদ্ভিদ ও প্রাণী উভয়ে দেখা যায়। 2 নম্বর কি, 2 নম্বর পার্থক্য হচ্ছে গমনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি বল, একটা সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। চলনের ক্ষেত্রে কিন্তু কি সামগ্রিক কোনো স্থান পরিবর্তন ঘটে না, এক স্থান দ্বারা কি হয়, এক স্থান দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। এটা হচ্ছে গমন আর চলনের পার্থক্য। তো যখন আমি গমন চ্যাপ্টারটা পড়াবো তখন এই গমন চলনের পার্থক্যটা আমি আরেকবার বলবো, বলেই দিই আমি ইনফ্যাক্ট এখনই, কারণ এগুলো পরে পরে আর হবে নাই, ঠিক আছে? তাহলে দেখ পার্থক্য কি, প্রথমে হচ্ছে গমন আর এদিকে কি চলন। ঋষি, তুই তো যখন এগুলো হয় তখন তুই ছিলি না, তুই পূর্ব ভারত উত্তর ভারত ঘুরতে গেছিলি, ছিলি? ভালো জিনিস দেখে নে এবার আরো, ঠিক আছে? সুযোগ ঘটিছে মোটামুটি তোদের মাধ্যমিক পরীক্ষাকে এদের মোটামুটি অর্ধেক শেষ হয়ে যাবে, একদম কোর্স পুরো অর্ধেক শেষ হয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যেই। এই যে ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে, কোর্স ঢুকে যেতে পারে, কোর্স বিভাজন অবধি। তোদের ভালো সুবিধা। ঋষি তো হাসির কিছু নাই, তুই এই ব্যাচে আসতে পারছিস বলে হাসি হাসি ব্যাপারটা লাভ, তোর লাভের লাভ কিছু হবে না। কি হবে না, এখানে বলিস না, থাক, কিছু বলিস না। দেখ, গমন কি সামগ্রিক স্থান পরিবর্তন। মানে সামগ্রিক কথাটা বলা যাবে না, স্থান পরিবর্তন করলে সেটা কি হলো গমন বলবো। চলন কি, চলন হচ্ছে একই জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। ক্লিয়ার? 2 নম্বর কি, গমনটা কাদের ঘটে, প্রাণীদের ঘটে। কাদের ঘটে? প্রাণীদের। আর কি, আর কিছু নিম্ন শ্রেণী উদ্ভিদের, যেমন সবুজ ক্লামাইডোমোনাস। আচ্ছা, এটা আমরা ফাইটোপ্লাঙ্কটনদের বলতে পারবো না? না, ফাইটোপ্লাঙ্কটন নিজস্ব ঘটনা, জলের স্রোতের ফলে ওরা প্রবাহিত হয়, চলন হয় এটা। ফাইটোপ্লাঙ্কটনের ক্ষেত্রে যেটা শৈবাল হয় তারা কিন্তু মুভমেন্ট করে, কিন্তু ম্যাক্সিমাম ফাইটোপ্লাঙ্কটন কি করে বলতে তো ওই জলের স্রোতে যায়। জলের স্রোতে তো ধর পাতাও ভাসছে, বা জলের স্রোতে ধর একটা খাড়ি বা একটা নর্মাল কিছু প্লাস্টিক সেটা হয়ে যায়, সেটাকে বলেছে যেটা চলন করছে, এটা প্রাণী বটে, বা এটা গমনে সক্ষম, এটা একটা প্রাণী বটে। হ্যাঁ, কি কিছু ছিল ভাসে, ফাইটোপ্লাঙ্কটন হাসি পাচ্ছে কেন তোদের? ভাসে তো, ভাষাটাই তো বলছি, ওটা জলের স্রোতে ভাসে, ওটাকে আমি গমন বলতে পারি না। জলের স্রোতে তো প্লাস্টিকের টুকরো ভাসে, তুই বলবি প্লাস্টিক টুকরোটা গমন করছে, পারবি নি? সবাই নয়, এবার আমি কি বলছি, কিছু কিছু ফাইটোপ্লাঙ্কটন বড় চলন গমন সক্ষম, যেগুলো শৈবাল জাতীয় ফাইটোপ্লাঙ্কটন সেগুলো গমন সক্ষম অবশ্যই। দেখ হলো, আর চলনটা কাছে দেখা যায়, উদ্ভিদ ও প্রাণী উভয় দেখা যায়। আরো এক্সাম্পল আছে, হতে পারে। বুঝে গেল? এটা হচ্ছে গমন আর চলনের বেসিক্যালি একটা পার্থক্য, ওভারঅল পার্থক্য। আরো ডিটেলস পার্থক্য আছে, নোটসে পাই যাবি, নো প্রবলেম। বল কি কিছু বলছিলি না? এবার দেখ, এরপর আমি চলনে আসবো। তো চলনে আসার আগে আমি উদ্দীপক সম্বন্ধে একটু জিস্ট ধারণা দিতে চাইছি, ঠিক আছে? কারণ এরপর তুই ট্যাকটিক চলন পর, ট্রপিক চলন পর, বা নাস্টিক চলন পর, কিছু কিছু উদ্দীপক একদম কনফার্ম। তাহলে উদ্দীপকগুলো সম্বন্ধে আগে জানিলে, এবং এরপর কি করবি, এরপর তোরা ডাইরেক্ট চলনে ঢুকে যাবো। চলনটা আজকে কমপ্লিট করতে পারবে না, কারণ বিরাট লম্বা হয়ে যাবে, কারণ চলনটা আমি চাইছি একদিনে কমপ্লিট করতে, একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে। তো দেখ, আর তোদেরকে একদিন দিলে তোরা নিতে পারবে না জিনিসটা, ওই জন্য আমি কি করবো, আমি একটুকু এটা এখানে হোল্ড করবো। তাহলে আমি চলনটা অবশ্যই পড়াবো। তো আর আগে আমি উদ্দীপকগুলো সম্বন্ধে বলে দিই, ঠিক আছে? চলনটা আমি বলে দিই, উদ্দীপক কে কে হতে পারে এখানে। তাহলে বেসিক্যালি আমরা চলনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বহিস্থ উদ্দীপকেই হয়, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমাকে উদ্দীপক কে কে আছে দেখ, ফার্স্ট উদ্দীপক কে কে আছে সৌম্য বলি, সৌম্যর কাছ থেকে শুনবো, বলো। প্রথম উদ্দীপক কে, খুব পরিচিত উদ্দীপক, আলো।
ফটোসিনথেসিস পড়েছিলি কেউ? ফটোসিনথেসিস, ফটোস মানে কি? আলো। তাহলে আলোক উদ্দীপক মানে এই ফটো কথাটা আমরা পাবো। কি পাবো দিদা? ফটো, ফটোট্রপিক, ফটোট্যাকটিক, ফটোন্যাস্টিক। ঠিক আছে। 2 নম্বরকে এবার ধর আমি এক্সাম্পলও বলে দিই আলোক উদ্দীপক কিভাবে ফাংশন করে। ধর কোন সূর্যমুখী ফুল আছে, দেখেছো তো? কি হয়? আলোর দিকে ঘুরে যায়, সূর্যের দিকে ঘুরে যায়। তাহলে এই ধরনের চলনকে কি বলবো আমরা? ফটোট্রপিক চলন। কেন ট্রপিক বলছি সেটা পরে আসবো। আর যদি বুঝি উদ্দীপকটাকে আলো, তাহলে আলো হতে পারে। 2 নম্বর কি হতে পারে দেখি তো? তাপমাত্রা, টেম্পারেচার। যেমন আমি একটু এক্সাম্পল দিই, টিউলিপ ফুল। ঠিক আছে, টিউলিপ ফুল কি করে বল? বেশি তাপমাত্রায় ফুটে, কম তাপমাত্রায় ফুটে না। তাহলে এই ধরনের চলন কি বলবো? ফটোন্যাস্টিক চলন। এবার এটাকে কেন ন্যাস্টিক বলছি সেটাও আমি আসবো একটু পরে। গতিপথ এবং তীব্রতা এটার উপর ডিপেন্ড করছে। তাহলে তাপমাত্রা হয়ে গেল। তো এখানে তাপমাত্রা আমি কি কি দেখি বলছি? তাপমাত্রা এখানে এগুলো কিন্তু পরীক্ষা কোশ্চেন পড়ে না, কিন্তু পড়লে বেশ সহজ। যেমন ফটো বললে বুঝবো আলো, তেমন থার্মোট্রপিক, থার্মোন্যাস্টিক, থার্মোট্যাকটিক। থার্মোট্রপিক হয় না, থার্মোট্যাকটিক হয়, থার্মোন্যাস্টিক হয়। তাহলে কি থার্মো কি বলে বলি তো? থার্মো। এগুলো মনে রাখতে হবে, ট্রিক। যে ফটো মানে আলো, থার্মো মানে কি? তাপমাত্রা। কিভাবে মনে রাখবে? ফটো মানে আলো তো বুঝতেই পারছো, থার্মোমিটার তাপমাত্রা হবে, থার্মো। আচ্ছা, 2 নম্বর কি হবে বলতে দিত? যান্ত্রিক আঘাত বলতে পারি বা স্পর্শ বলতে পারি। ঠিক আছে। তো হাসি পাচ্ছি কেন তোমাদের? তোর কি ব্যাপার, কি হয়েছে বল দেখি, তোমাকে খুলে বল। কিছু হয় না তা হাসছো কেন? বুঝে বুঝি দেখ, দুটো জিনিস কেন হতে পারে। এক, তুই ক্লাসে মন দিচ্ছ না, বুঝছো না কিছু, গল্প করছো। আর পড়াটা তোর এত ভালো লেগে গেছে যে কারণে তোর হাসি পাচ্ছে। কোনটা? কিছু নয়। দেখ, যান্ত্রিক আঘাত যেমন কি স্পর্শ আর কি চাপ, এরা হতে পারে। তো এগুলো কি বলে বল দেখি তো? সিসমোন্যাস্টিক, সিসমোগ্রাফ ভূমিকম্প, যান্ত্রিক কম্পন, ওটা কম্পন থেকে ভূমিকম্প, সেখান থেকে সিসমোগ্রাফ, ওই কিন্তু নামটা আসছে। তাহলে যেগুলো কি সিসমো, কি বলে দেখি তো? বুঝা গেল? আর কি কি হতে পারে বল? শব্দ হবে, প্রকরণ শব্দটা আমরা ধরবো না, কমন লয় এটা। আর হচ্ছে কি রাসায়নিক বিভিন্ন পদার্থ, যেমন একটা বিশেষত গাছ আছে ঘটস্পত্তি এবং কলসপত্তি। ঠিক আছে। ডায়ানিয়া, সূর্য শিশির, এরা বিরাট ক্যাটাগরি গাছ। কি করে বলতে তো? এরা ওইসব ওই সালোক সংশ্লেষণ এইসব বিশ্বাসে, এইসব পুরানো কথায় বিশ্বাসী হয়। এরা ধরে খাওয়া পাটি, মানে কি পতঙ্গ পোকামাকড়কে ধরে খায়। এই যে ডায়ানিয়া এরকম ধরো দেখতে হয়, দেখ হাতটা, হ্যাঁ দেখতে হচ্ছে এরকম এরকম ইয়া থাকে। যখন এইখানে পোকামাকড় ঢুকে না, এই ক্যাপচার করলি। আবার ঘটস্পত্তি কেমন দেখতে হয়? এরকম কলসির মতো হয়, ওটা কলসপত্তি বলে, সরি। ওই উপরে ঢাকনির মতো খোলা থাকে, আর খুব সুন্দর ধাতব কালার হয়। রং দেখে যাবি, ভিতরে পোকামাকড় ঢুকবে, ও ঢাকনি লেগে যাবে পুরো। তো এই ধরনের চলন উদ্দীপক কি আছে? বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে। তো এই ধরনের কি রাসায়নিক পদার্থ কিন্তু উদ্দীপক হিসেবে কাজ করতে পারে। তো এই রাসায়নিক পদার্থ কি ধরনের? কেমোনেস্টিক, কেমিক্যাল। ঠিক আছে, তাহলে কি হলো? কেমো। বুঝা গেল? তাহলে এইগুলো দেখলে কিন্তু উদ্দীপক চেনা খুব সহজ। এইগুলো আমার কাছে বেসিক উদ্দীপক গুলো আছে। এইটুকুই আজকে আমি মানে চলনের একটা ওভারঅল আইডিয়া দিলাম। এর পরের দিন চলন, উদ্দীপক। চলনও কিন্তু এখানে 2 প্রকার, উদ্দীপক বিহীন যে চলন হবে না এমনটা নয়, উদ্দীপক বিহীনও চলন হয়, আর উদ্দীপকের জন্য হয়। এবার উদ্দীপকের জন্য যখন হয় তখন পার্টিকুলারলি সেই চলনটাকে বলা হয় আবিষ্ট চলন। ঠিক আছে। আবার যদি উদ্দীপক বিহীন হয় সেই ধরনের চলনটাকে বলে কি বলতে? স্বতঃস্ফূর্ত চলন। কেউ বলতে পারবি যে স্বতঃস্ফূর্ত চলন একটা এক্সাম্পল? আবিষ্ট চলন, আবিষ্ট চলন তো আমি অনেকগুলো বললাম এক্সাম্পল। স্বতঃস্ফূর্ত চলন মানে কোনো উদ্দীপক থাকে না, সেখানে অটোমেটিক চলনটা হয়। কেউ বলতে পারবি আমাকে? উদ্দীপক থাকে না সেখানে, কোনো উদ্দীপকের অনুপস্থিতি চলনটা ঘটে। জানা আছে কারো? আচ্ছা, কি জানা নাই? বলে দিচ্ছি শোন। কুমড়ো গাছের যে আকর্ষি গুলা, ওটা দেখবি কিন্তু সামনে যাই পাই ধরলি, অবলম্বন অবলম্বন করে কিন্তু বেড়ে ওঠে। তো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে এক প্রকার উদ্দীপক বিহীন চলন বা স্বতঃস্ফূর্ত চলন। এটা একদিকে। আর একদিকে কি? আবিষ্ট চলন বা ইনডিউস মুভমেন্ট। ইনডিউস মুভমেন্ট মানে কি? এটা উদ্দীপকের আবেশে বা উদ্দীপকের প্রভাবে চলনটা ঘটে, এটা হচ্ছে আবিষ্ট চলন। তো এই আবিষ্ট চলন বা আবিষ্ট বক্ষ চলনকে বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করবো। একটা কি? একটা হচ্ছে সামগ্রিক চলন, স্থান পরিবর্তন। আর কি? আর একটা হচ্ছে ট্রপিক। একটা হচ্ছে ট্যাকটিক চলন বা সামগ্রিক স্থান পরিবর্তন, একটা হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে ন্যাস্টিক চলন। এবার ট্রপিক চলনটা কি? ট্যাকটিক চলনটা কি? উদ্দীপকের গতিপথ এবং কি তীব্রতা দুটো রূপ কারণে হতে পারে, শুধু স্থান পরিবর্তন হয়। আর ট্রপিক চলনটা কি?
উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হবে, এই সরি গতিপথ অনুযায়ী হবে। আর ট্যাকটিক নাস্টিকরণটা কি, এটা উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হবে। তো এটা পরের দিন ডিটেলস পড়াবো, চ্যানেলটা পুরো কমপ্লিট হবে পরের দিনে। এতটুকু ক্লিয়ার? এরপর আমি কোশ্চেন দিচ্ছি কিন্তু কি হবে না হবে।